প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অতিথি বক্তৃতার ইয়াং নাইট একাডেমি। ভিতরে যাচ্ছি আজকে আপনাদের সাথে। আমার সাথে যখন কোনো তরুণের দেখা হয়, আমি সবসময় জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কি হতে চান? ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? বড় হয়ে কি হতে চান? কি হয়ে কি সমস্যা সলভ করতে চান? আমার সাথে একবার দেখা হয়েছিল এক তরুণের, চট্টগ্রামে। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে একই প্রশ্ন। তিনি খুব অবাক করে দিয়ে আমাকে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাই। সো শুনে খুব ভালো লাগছিল, আবার ব্যাপারটা আমার কাছে নতুন ছিল। সেই তরুণ আজ আমাদের সেটে আছেন। আমাদের সাথে আছেন তানজিলা মজুমদার দৃষ্টি, অফিসিয়ালি যদি তাকে পরিচয় করে দিতে হয়, স্পেশাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এবং আমাদের সাথে স্কাইপে যুক্ত আছেন মিম নওশিন নওয়াল খান, যিনি ভিকারুননিসা থেকে জিপিএ 5 পেয়েছেন। এবার আপনারা অনেকেই জানেন যে আজকে রেজাল্ট হয়েছে এসএসসি। সো আমরা দুজনকে অভিনন্দন জানাচ্ছি, ইয়াং নাইটে দৃষ্টি এবং মিম আপনাকে। প্রথমে আমি একটু মিমকে দিয়ে শুরু করি, যেহেতু একদম গরম গরম খবর। মিম, আজকে রেজাল্ট বের হলো এবং আপনি গোল্ডেন জিপিএ পেয়েছেন। সো আপনার কাছেই আসলে জানতে চাই, কংগ্রেচুলেশনস। এবং কেমন আপনার অনুভূতি? থ্যাংক ইউ। অনুভূতি খুবই ভালো, হুম। কারণ প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো মার্কস এসেছে। এক্সপেক্টেড মার্কস ম্যাথমেটিক্সে 100 এসেছে, তো খুব খুশি। সো মিম, এই রেজাল্টটা যখন হয়, আপনার 80% এবার হুম। পাশের, আর 80.35। সো আরও হ্যাঁ, যখন তরুণরা আসলে উঠে আসছে এত ভালো রেজাল্ট করে, যখন জব ফিল্ডে যায়, সেটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? এরপরে আসলে আসল কর্মক্ষেত্রে আপনাদের কি ধরনের সম্মুখীন হতে হবে, কি ধরনের বাধার? আসলে সত্যি বলতে আমার যেটা মনে হয় যে লেখাপড়া যতক্ষণ করছি ততক্ষণ সবচেয়ে শান্তিতে থাকি। যেই পড়াশোনাটা শেষ হয়ে হুম। কর্মক্ষেত্রে ঢুকবো, মূলত সত্যিকার স্ট্রাগলটা শুরু হয়। তো সেখানে শুধু কতটুকুন পড়েছি কতটুকুন শিখেছি সেইটুকুনই কাজে আসে না, পারিপার্শ্বিক আরো অনেক ব্যাপারগুলো মাথায় রেখে চলতে হয়। তো সেই ক্ষেত্রে নিজের কাছে নিজের শিক্ষাটাই বোধহয় অনেক বড়, বইয়ের শিক্ষার বাইরেও। বাহ, খুব সুন্দর বলেছেন মিম। আমি দৃষ্টির কাছে একটু আসতে চাই। দৃষ্টি, আপনার বায়োগ্রাফি আমি দেখছিলাম। সো আপনি বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট এনজিও, বিশ্বের সবচেয়ে লার্জেস্ট এনজিও, সেখানে 10,000 সিবি থেকে অল্প কয়েকটা যে সিবি সিলেক্ট করা হয়, আপনি তাদের মধ্যে একজন ছিলেন। সো আমি আসলে আপনার কাছে জানতে চাই, এই যে মিমরা যে আসলে 80% পাশের হার নিয়ে বের হয়ে আসছে, তারপর তারা আসলে ওই 10,000-এর মধ্যে 10 জনের মধ্যে কিছু কিছু আসছে, কিছু কিছু হারিয়ে যাচ্ছে বাকি 9,999 জনের মধ্যে। সো আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে, আপনি দৃষ্টিটা কি কোনোভাবে বিশেষভাবে বিশেষ শিক্ষায় সুবিধাপ্রাপ্ত? বাকি 9,900 জনের সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? থ্যাংক ইউ সো মাচ প্রীত ভাইয়া। আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি এখন খুব একটা বার্নিং কোয়েশ্চেন, বিকজ আমি একটু আগেও শুনছিলাম যে মিম যেটা বলছিল, আমার কাছে শুনে অ্যাকচুয়ালি একটু খারাপই লাগলো যে আমরা পড়াশোনার সময় যেটা পড়ে পাশ করে বের হচ্ছি, ওইটা আসলে আমাদের এখন রিসেন্ট যে এইচএসসি গ্র্যাজুয়েটরা বা যারা নতুন পাশ করে বের হচ্ছে, তারা মনে করছে যে কর্মক্ষেত্রে গিয়ে এটার আসলে কোনো অ্যাপ্লিকেশন নেই। তো জিনিসটা আসলে সেরকম হওয়া উচিত না। মানে শিক্ষা শুড নট বি অনলি পুঁথিগত বিদ্যা। শিক্ষা আপনাকে অ্যাকচুয়ালি তৈরি করে দেওয়া উচিত যে আপনি জব ফিল্ডে গিয়ে এসব চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করবেন। ওই দিক দিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সবার শিক্ষা ব্যবস্থা কিরকম শিক্ষা ব্যবস্থা পেয়ে বড় হয়েছে, আমি তো আসলে ওটা দেখার সুযোগ হয়নি, যেহেতু একটা ইনস্টিটিউশনেই পড়তে হয় হ্যাঁ। একটা মানুষকে। তো আমি বিইং আ এইউডব্লিউ গ্র্যাজুয়েট, আমার কাছে মনে হয়েছে যে আমরা যে কারিকুলামটা দিয়ে পড়েছি, ফর এক্সাম্পল, যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর অনেক বেশি জোর দেওয়া হতো, যে পুঁথিগত বিদ্যা দিয়েই যাতে শুধু আমরা মানে ওখানে কনফাইন্ড না থাকি। যেমন যে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেলে এটা কি ধরনের মাল্টি ডাইমেনশনাল সলিউশন হতে পারে, অথবা বিভিন্ন প্রজেক্টস দিয়ে দেওয়া, রিসার্চ প্রজেক্ট, যে তোমরা নিজেরাই নেতৃত্ব দাও। এই নেতৃত্ব দেওয়ার যে সুযোগটা, এটা যদি একদম শিক্ষা জীবন থেকে করে একটা মানুষকে ক্ষমতায়ন করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সে খুব ইজিলি তার পড়া এবং কর্মক্ষেত্রে যে সে যখন যে চ্যালেঞ্জগুলো ফেস করবে, এগুলো খুব ইজিলি মার্চ করা সম্ভব। এটা অ্যাকচুয়ালি ইটস নট রকেট সায়েন্স। রাইট, রাইট। সো আপনি কি বলছেন তাহলে, স্কুল কলেজ থেকে এটা শুরু হওয়া উচিত, নাকি ইউনিভার্সিটি থেকেও সেটা হতে পারে? আমার মনে হয় ইউনিভার্সিটি থেকেও হতে পারে, কিন্তু স্কুল কলেজ থেকে যদি শুরু করা যায় তাহলে তো সোনায় সোহাগা। সেটাই। এবং আমি আপনার সাথে একটু একমত হব। এবং আমি ব্যক্তিগত আমাকে দিয়ে বুঝি যে, আমি স্কুলে ছোটবেলায় স্কাউটিং করতাম বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির সাথে, কোকারিকুলার অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভ হতে চাইতাম। আমার কাছে এখন মনে হচ্ছে সেটা আমাকে এখন পে ব্যাক করছে। আমি এক্স্যাক্টলি, 10টা মানুষের সাথে কথা বলতে পারি, নিজেকে হয়তো এক্স্যাক্টলি। সুন্দরভাবে উপস্থাপনা করছি। সো মিম, আপনার কাছে একটু আসি যে, এই যে আপনি জিপিএ 5 পেলেন, সো পড়াশোনার পাশাপাশি কি আর কোনো কিছু করা হতো স্কুল কিংবা কলেজে?
হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি লেখালেখি করছি, হুম সাংবাদিকতা করছি, হুম। একটা অনলাইন পত্রিকার সাব এডিটর হিসেবে কাজ করছি, ওরে বাবা। আর এছাড়া বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। হ্যাঁ। এই তো। অসাধারণ। সো মিম, এটা কি আপনার ক্লাসের বাদবাকি ছাত্রীরাও কি একইভাবে কোনো না কোনো কিছুর সাথে যুক্ত, নাকি সেটা আপনি আসলে পুরো ক্যাম্পাসেরই অল্প কয়েকজন যে থাকে না একটু ভিন্ন রকমের তাদের মধ্যে একজন? আম, আসলে আমি কারোর কাছে কখনো কোচিং করিনি বা কোনো প্রাইভেট টিউটরের কাছে, হোম টিউটরের কাছে পড়িনি। হুম। তো আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে যেটা হয়, ওদের স্কুল থেকে বের হওয়ার পর প্রাইভেট টিউশন, কোচিং এইগুলোতেই সময় চলে যায়, তারপর আর তাদের সময় বা ধৈর্য, এনার্জি কোনোটাই থাকে না অন্য কোনো কিছু করার মতো। হুম, খুব ভালো কথা বলেছে না, যে আমরা আসলে সারাদিন স্কুলে বা কলেজে সময়টা দেওয়ার পর আবার গিয়ে আমাকে কয়েকটা টিউশনই করতে হয়। আপনি করেছিলেন নাকি, কোথাও পড়েছিলেন নাকি? হ্যাঁ। পড়তে হয়েছিল বিকজ আমার কাছে যেটা মনে হয়েছিল যে তখন এটা হচ্ছে একটা গদবাঁধা সিস্টেমের মধ্যে চলে এসেছিল। তো আমি যেটা বলবো, আমার জীবনের যদি আমি অ্যাকচুয়ালি পরিবর্তনটা ধরি, যেমন আপনি ধরলেন যে আপনি ইউনিভার্সিটি লাইফে অথবা স্কুল লাইফে স্কাউটিং করেছেন, ওটা আপনার জীবনে একটা মার্ক ফেলেছে। তো আমার জীবনে মার্ক ফেলার কাজটা করেছে অ্যাকচুয়ালি আমার এইউডব্লিউর এডুকেশনটা, যেটা আচ্ছা। যে বিকজ ছোটবেলা থেকে যখন একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করে, এই যে ও যেটা বললো কোচিংয়ে যাও, কোচিংয়ে যাও, কোচিংয়ে যাও, কোচিং থেকে আবার স্কুলে যাও, ক্লাসে যাও, আবার কোচিংয়ে যাও, তো একটা সাইকেলের মধ্যে পড়ে যায় মানুষ। তাও আবার মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করা হতো, কিন্তু ইট বিকামস আ ভেরি ডিফিকাল্ট লাইফ তখন ওই কম বয়সে একটা বাচ্চার জন্য। কিন্তু যখন ইউনিভার্সিটি ক্ষেত্রে গেলাম তখন প্যারামিটারটা অনেক বড় হয়ে গেল আরো। তো সেক্ষেত্রে ওখানে যখন বিভিন্ন ধরনের এক্সপোজার, যেমন ধরেন ফটোগ্রাফি ক্লাব চালু করা থেকে শুরু করে ডিবেট ক্লাব চালু করা, এগুলো ক্লাবগুলোর ইভেন্ট নিজেরা অর্গানাইজ করা, অনেক রিয়েল লাইফ সিচুয়েশন কিন্তু ওখানে লজিস্টিক্স ফেস করতে হলে আমনা আমনি মানুষের ফেস করা হয়ে যায়, আপনি ইউ উড নো, বিকজ স্কাউটিং করতে গেলেও এগুলো অ্যাকচুয়ালি করা হয়ে যায়। সো আই থিঙ্ক মানে এটা দিস ইজ আ ভেরি স্যাড সিচুয়েশন যে এভাবে ইয়াংস্টার্সদের লাইফগুলো একটা সাইকেলের মধ্যে True. কনফাইন্ড হয়ে যাচ্ছে। এবং একটা একটা জিনিস দৃষ্টি খুব খারাপ লাগে, আমরা সবসময় বলি যে হ্যাঁ আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি শিক্ষক হব। কেন আমি বলি না যে আমি ডাক্তার হয়ে 100টা গরিব মানুষের চিকিৎসা বেশি করাতে পারি কিনা, আমি শিক্ষক হয়ে একদম গ্রামে গঞ্জে শিক্ষকতাটাকে ছড়িয়ে দিতে পারি কিনা, বা একটা মজার কোনো মাধ্যম তৈরি করতে পারি না। এই যে আমরা ভ্যালু এডিশন না করার যে চিন্তাটা, আমি বের হয়ে একটা টিপিক্যাল চাকরি করব, একটা জিপিএ 5, একটা চাকরি, লাইফ খুব সেটেল, এটা থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায়? বা আপনার কি মনে হয় না যে এটা অ্যাকচুয়ালি যে এই যে স্বপ্নগুলো দেখে সবাই যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, এটা আসলে একটা সোশ্যাল কনস্ট্রাকশনের দ্বারা ওদের মাইন্ডসেটটাই ওভাবে সেট করে দেওয়া হয় যে ডাক্তারের জব মানে ভালো জব, ইঞ্জিনিয়ারের জব মানে ভালো True. জব। সো তুমি যদি রেসে আগাতে চাও তোমার এগুলাই হতে হবে, সো এটা হওয়া মানেই তোমার লাইফ অ্যাকমপ্লিশ, তোমার আসলে দেওয়ার কিছু নাই আর সোসাইটিকে। সো ওই যে যেটা বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব, লিডারশিপ সেন্সের অভাব, ওনারশিপ সেন্সের অভাব, True. যে আমার দেশ যে আমার রেসপন্সিবিলিটি, আমার যে অ্যাকচুয়ালি আমি যা শিখছি ওটা আলটিমেটলি কোনো আউটপুট আনতে হবে, এটা নিয়ে চিন্তা করাটা আমার কাছে মনে হচ্ছে যেখানে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার থ্রুতেই এটা গ্রো হওয়া উচিত ছিল, সেভাবে আসলে গ্রো হচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, আমার এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছি। মিম, আপনি আসলে কি হতে চান পড়াশোনা একেবারে শেষ করে? পড়াশোনা শেষ করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। বিজ্ঞানী হবেন? বাহ। বিজ্ঞানী হয়ে কি হবে? আমাদের ট্রাফিক জব কমিয়ে বিজ্ঞানী দিবেন, বা হয়ে কি করবেন আসলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য? বাংলাদেশে তখন যে ধরনের সংকট থাকবে সেটা মোকাবিলা করার চেষ্টা করব, নতুন নতুন আবিষ্কার দিয়ে। আসলে সংকটগুলো তো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সংকটগুলো পরিবর্তন হয়। হুম। তো ওই সময় যে ধরনের ক্রাইসিস থাকবে সেইগুলোকে ফেস করার চেষ্টা করব। অসাধারণ। আমি বাংলাদেশের প্রতিটা তরুণ যদি মিমদের মতো, দৃষ্টিদের মতো যদি ভাবতো, তাহলে আসলে আর কোনো দুঃখ থাকতো না আমাদের, আসলে এইসব নিয়ে হয়তো বা কথাও বলতে হতো না। আমরা কথা বলতাম হয়তো যে নেক্সট আসলে কি করছি। যেভাবে দৃষ্টি আপনি কাজ করে যাচ্ছেন, আপনি আরএমজি সেক্টর নিয়ে কাজ করছেন, সেটা নিয়ে একটু আমি জানতে চাই। আপনি খুব মজার একটা প্রজেক্ট ছিল যে পাথওয়েজ ফর প্রমিসেস, সো একটু বলবেন যে কিভাবে হচ্ছে বিষয়টা? আচ্ছা, সো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আন্ডারে একটা স্পেশাল প্রজেক্ট পাথওয়েজ ফর প্রমিস, এটা আমার জানা মতে পৃথিবীর কোথাও আসলে এরকম কোনো প্রজেক্ট হচ্ছে না এই মুহূর্তে। এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস সেক্টরে যেসব নারীরা কাজ করছেন, 80% কিন্তু নারী কর্মী রেডিমেড গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের, এবং আপনি শুনে অবাক হবেন যে এই 80%-এর মধ্যে আবার সিগনিফিক্যান্ট একটা নাম্বার এইচএসসি পাস। সো তারা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট পাশ করে চাকরির অভাবে, অপরচুনিটির অভাবে, অথবা শিক্ষা নেওয়ার জন্য ইউনিভার্সিটি অ্যাফোর্ডেবিলিটির অভাবে তারা গিয়ে আরএমজি সেক্টরে ফ্লোর ওয়ার্কার হিসেবে চাকরিতে জয়েন করছেন।
তো এই আমরা পাথওয়েজ ফর প্রমিস প্রজেক্টটাতে যেটা করি, আমরা বিভিন্ন গার্মেন্টস কোম্পানির সাথে পার্টনারশিপ করে তাদের গার্মেন্টসে গিয়ে এই প্রজেক্টটার জন্য এক্সাম নিই। যে এইচএসসি পাস যারা আছেন তারা এই প্রজেক্টের জন্য এক্সামটা অ্যাটেন্ড করেন, এবং অ্যাটেন্ড করে যারা কোয়ালিফাই করবেন তারা ফুল স্কলারশিপে AUW-তে ব্যাচেলর ডিগ্রি পড়ার সুযোগ পেয়ে যান। Really? একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি Wow. যেখানে 16টা দেশের স্টুডেন্টসরা আছে। সো এই নারীরা উঠে এসে তারা ওরা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রি করার সুযোগ পান ফুল স্কলারশিপে। শুধু তাই না, দ্য মজার পার্ট ইজ এখানে যে এখানে একটা খুব মজার ক্যাচ আছে, যে শুধু তারা যে ফুল স্কলারশিপ পাচ্ছেন তা না, তাদের এই পড়ার সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এতটাই উৎসাহ দেখিয়েছে এই প্রজেক্টটার জন্য যে তাদের 5 বছর যে কোর্সটা তারা AUW-তে করবেন, ওই 5 বছর তাদের বেতন চলতে থাকবে। তো তাদের ফ্যামিলি সাপোর্ট পেতে বাহ, থাকে বাহ। এবং তারা পড়াশোনা করতে থাকে। অসাধারণ। এটার উদ্যোক্তা যারা, এই প্রজেক্টের পেছনে সবাইকে আসলে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানে শুনেই ভীষণ ভালো লাগছে। এই ছোট ছোট পরিবর্তন দিয়ে নিশ্চয়ই আসলে বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে। আপনার প্রেসিডেন্ট হতে চাওয়ার গল্প শুনবো, কিন্তু আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো, অনেকগুলো মজার আড্ডা হবে। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম তানজিলা মজুমদার দৃষ্টি, যিনি একজন সায়েন্টিস্ট বাই ট্রেনিং, ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার বাই প্রফেশন। সো দৃষ্টি, এখন আপনার কাছ থেকে শুনবো আপনার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নের গল্পের কথা। ওকে, এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে তেমন কোনো বড় স্বপ্ন না অ্যাকচুয়ালি, বিকজ আমি অ্যাকচুয়ালি কিছুটা সারপ্রাইজ যে আপনি আর কারো কাছে শুনেন নাই এটা কখনো। বিকজ আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে এই যে ছোটবেলা থেকে পড়াশোনা করে নলেজ অ্যাকোয়ার করে তারপরে যে কাজ শিখছি, যে কিভাবে একটা প্রজেক্ট চালাতে হয়, আলটিমেটলি হয়তো একটা পয়েন্টে গিয়ে শিখবো কিভাবে একটা অর্গানাইজেশন চালাতে হয়, রাইট? এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা দেশ চালানো ইজ লাইক একটা অর্গানাইজেশন চালানো। তো আলটিমেটলি যদি কেউ খুব দক্ষভাবে অর্গানাইজেশন চালানো শিখে যায়, প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখে যায়, সেই মানুষটার তো প্রমোশন হতে 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 আসলে একটা পয়েন্টে দেশ চালানোর যোগ্যতা থাকা উচিত, নির্বাহী ক্ষমতায় গিয়ে পৌঁছানো। ইয়া। সো ওইটা ছাড়াও অ্যাকচুয়ালি আরেকটা যেটা জিনিস কাজ করতে হচ্ছে যে এই যে সবাই সকালবেলা উঠে পত্রপত্রিকা পড়ে বলে আমার দেশে এত সমস্যা, কিচ্ছু হবে না এই দেশ দিয়ে, এই টাইপের কথা আমরা সবাই শুনি অহরহ, বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছি, বন্ধুদের সাথে আড্ডায় হচ্ছে। তো এই জিনিসটা অলওয়েজ ছোটবেলা থেকে মাথায় কাজ করতো যে কমপ্লেইন কেন করব, আমার দেশ আমি নিজেই সলভ করব গিয়ে। সো আমার কাছে মনে হয় যে হতে পারে কিছুটা অস্বাভাবিক অ্যাম্বিশন মনে হতে পারে মানুষের কাছে, বাট যদি করতে পারি আসলেই দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারি, খারাপ কি? বাহ, শুনে খুব ভালো লাগলো। এবং আসলেই এটা সচরাচর শোনা যায় না, এবং হয় না যে আমাদের তরুণদের মধ্যে এক ধরনের রাজনীতি বিমুখতা এক ধরনের দেখা যায়। সো সে জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে রাষ্ট্রপতি হতে হলেও আমি আসলে পলিটিক্স না করেও নিজেকে ডেভেলপ করে একটা জায়গায় পরে হয়তো আমি ঠিকই আমার সে জায়গায় পৌঁছতে পারি। আপনি সেটাই ভাবছেন? আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক পলিটিক্স না করেও হয়তো, কারণ আমার দেশে কিন্তু আমরা কিন্তু একটা ডেমোক্রেসিতে বাস করি, তো এফেক্টিভ ডেমোক্রেসি যদি আমরা বলি যে চলে, তাহলে হচ্ছে কিন্তু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু অ্যাকচুয়ালি ইলেকশনে দাঁড়িয়ে একটা এলাকার নেতৃত্ব দিয়ে এবং সে আপ দ্য ল্যাডার যেতেই পারে। সো আমি বিশ্বাস করব যে বাংলাদেশ উড বি আ পারফেক্ট কান্ট্রি সামটাইম ডাউন দ্য পয়েন্ট, এবং মেবি কোনো না কোনো সময় এরকম স্বপ্ন দেখাও বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব হবে যে আমি এগিয়ে গিয়ে দেশকে নেতৃত্ব দিব। ওয়াই নট? অসাধারণ, আগাম অভিনন্দন থাকলো দৃষ্টি আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে স্কাইপে যুক্ত হবেন জিসরাত হাসান, এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট। আমরা তার সাথেও কথা বলবো। দৃষ্টির কাছে আরেকটু আসতে চাই। দৃষ্টি, বাসা থেকে বলে না এই যে যারা আমরা একটু ভালো রেজাল্ট করছি, বা আপনাদের মতো যারা একটু ভালো ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো উঠে আসছি পড়াশোনার জায়গা থেকে, বলে না বাইরে চলে যাও বা এটা সেটা হোক। সো সেই জায়গা থেকে একটা ব্রেন ড্রেন বলে একটা শব্দ আছে না, যে আমাদের দেশের মেধাগুলি আসলে অন্য জায়গায় গিয়ে অন্য দেশ গঠনে হয়তো সাহায্য করছে। সো দৃষ্টিরা কিভাবে আরো কম যেতে পারে? দৃষ্টিরা কেন, কিছু দৃষ্টি কেন এখনো বাংলাদেশে বসে হয়তো বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে? আমার কাছে মনে হয় যে ব্রেন ড্রেন, ডেফিনেটলি ব্রেন ড্রেন একটা নেগেটিভ অর্থেই ধরবো আমি,
কিন্তু বাইরের দেশে গিয়ে পড়াশোনা করা কিন্তু অ্যাকচুয়ালি কোনো খারাপ কিছু না। আমার কাছে বরঞ্চ যেটা মনে হয়, যেমন আমি এবং আমার আশেপাশেও আমি যাদের সাথে কাজ করে যাদেরকে দেখি, তাদের আমি একটা সিমিলার ধরনের স্বপ্ন দেখি আজকাল। আমি জানি না, মেবি ইটস জাস্ট সামথিং দ্যাটস হ্যাপনিং ইন দিস জেনারেশন, যে সবার মধ্যে দেখি যে আমি গিয়ে বাইরে থেকে বেশ শিক্ষাটা গ্রহণ করে তারপর আমার দেশে ফেরত এসে আমার দেশের কাজে লাগাবো জিনিসটা। তো আমার কাছে মনে হয় জিনিসটা এরকম হওয়া উচিত কিছুটা। অ্যাবসলিউটলি সেটা হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জিসরাত হাসান, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। জিসরাত, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। অসাধারণ, কেমন আছেন? ভালো আছি, আপনি? হ্যাঁ, ভালো আছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকে এইচএসসি রেজাল্ট দিল, 80%-এর উপর পাশের হার, জিপিএ 5 পেয়ে সবাই বেরোচ্ছে, এরপর কর্মসূচিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সো আপনারা যারা, আপনি আপনি এইইউডব্লিউর প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন, এই যে আপনারা জি। বের হয়ে, আমরা ওইটাই আসলে দৃষ্টিকে বলছিলাম যে আপনি প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন, আপনারা যে ভালো করছেন এবং একটা ভালো প্রতিষ্ঠানে ভালোভাবে নিজেকে জাহির করছেন, সো সেটার জন্য আপনারা বিশেষভাবে আপনাদের যে লেখাপড়াটা আছে সেটা আসলে সাধারণ একজন তরুণের সাথে আসলে গ্যাপটা কোথায়? একটা তরুণ কেন আসলে একটা ভালো জায়গায় যেতে গিয়ে জিপিএ 5 থাকার পরেও, ভালো রেজাল্ট থাকার পরে আসলে হিমশিম খেতে হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আসলে আমি দৃষ্টিকে একটু রেফার করে বলছি। ও প্রথমে বলেছিল যে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা আর কি। সো দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স বিটুইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের তথাগত শিক্ষা এবং ইউডব্লিউ থেকে আমরা যা শিক্ষাটা পেয়ে থাকছি। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সে ওভার দ্য 4 ইয়ার্সে যেটা হচ্ছে যে আমাদের সফট স্কিলগুলো ডেভেলপ করে দিচ্ছে, যেগুলো আমাদের জব ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আমরা যদি উদ্যোক্তাও হতে চাই সেটা অনেক বেনিফিশিয়াল কিছু স্কিল সেট। তো ওটা যেহেতু আমাদের ডেভেলপ হয়ে যাচ্ছে, সাথে সাথে প্রফেশনাল ডেভেলপমেন্ট গুলো ইউডব্লিউ অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে ডেভেলপ করার। সো সেখানেই অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। তরুণদের জন্য আপনার কি সাজেশন থাকবে যারা হয়তো বা আপনাদের মতো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, যেই বিশ্ববিদ্যালয়ে একটা ভালো স্ট্রাকচার আছে, ইন্টারন্যাশনাল মডিউল হয়তো ফলো করছে, যারা পাচ্ছে না, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে জিশরাত? সে আমার সাজেশন সেটাই হচ্ছে যে লাইফে কি করতে চাই আমরা, যে আফটার আপনি কোশ্চেনটা করেছিলেন মিমকে যে বড় হয়ে কি হতে চাও আর কি। তো সেই লক্ষ্য যদি সঠিক থাকে, আমি যদি জানি যে আমি কোথায় যেতে চাই, আমি কি কোথাও চাকরি করতে চাচ্ছি নাকি আমি উদ্যোক্তা হতে চাচ্ছি, আমার ক্যারিয়ার ডিসিশন আমি যদি নিজে নিয়ে থাকি, সেক্ষেত্রে আমার ওই পেশাটা বা ক্যারিয়ার গোলটা অ্যাচিভ করার জন্য আমার কি কি ধরনের স্কিল সেট দরকার, সেগুলো আইডেন্টিফাই করে, যদিও আমার তথাগত বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো দিতে ব্যর্থ হয়ে থাকে, আমরা উই ক্যান গো ফর আউটসাইড অপরচুনিটিস। অনেক ইন্টারন্যাশনাল বা ব্রিটিশ কাউন্সিল বা অনেক কিছু অর্গানাইজেশন আছে যেগুলো অফার করে থাকে সে সমস্ত প্রোগ্রাম, উই ক্যান সর্ট আউট হেল্প। তাছাড়া অনেকেই ফ্রি সেমিনার করে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অর্গানাইজেশন, আমরা ওখানে রেজিস্ট্রেশন নিতে পারি। আর আমি বলবো যে নেটওয়ার্কিং ইজ দ্য কি, সো স্টে কানেক্টেড, দ্যাট সেটাই। উইল হেল্প আ লট। দৃষ্টি, আপনি কি জিপিএ 5 পেয়েছিলেন? তো যারা এবার জিপিএ 5 পায়নি, ওটা নিয়ে মন খারাপ করছে, বা ওদের মন খারাপের চাইতে হয়তো বাবা মা, আশেপাশে মানুষজন, আচ্ছা তুমি জিপিএ 5 পাওনি, তাদের কি হবে বলেন তো? আমার কাছে মনে হয় যে জিপিএ 5 একটা মানুষের মেধাকে কখনোই জাজ করতে পারে না। সো জিপিএ 5 হচ্ছে একটা নাম্বার মাত্র। ইট শুড বি মোর অ্যাবাউট যে আমি কি শিখেছি আমার শিক্ষা জীবন থেকে। ইট শুড নট বি যে আমি কত নাম্বার পেয়েছি। তো এই যে আমরা জ্ঞান অর্জনের থেকে, এই সোশ্যাল স্ট্রাকচারের জন্য যেটা হচ্ছে জ্ঞান অর্জনের থেকে বেশি মানুষের মনোযোগ হচ্ছে নাম্বার কতটুকু তুলবো ওইটার উপর। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে রিয়েল লাইফ চ্যালেঞ্জ ফেস করার জন্য আমরা অ্যাকচুয়ালি রেডি হচ্ছি না, কারণ আমরা কনসেন্ট্রেট করছি আমি কি 90 পেলাম না 99 পেলাম, না 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 কেন আরেকজন 95 পেলো আমি কেন 97 পেলাম। সো এই কম্পিটিশনটা হেলদি না। আরেকটা জিনিস আমার যেটা জিশরাত আপু আমার মনে হয় আমি এগ্রি করবে আমার সাথে, আপনি ওনাকে যখন জিজ্ঞেস করছিলেন যে এইউডব্লিউ এডুকেশনটা কিভাবে ডিফারেন্ট ছিল, আরেকটা জিনিস যেটা আমি ফিল করেছি ওটা হচ্ছে যে এইউডব্লিউতে যেহেতু বিভিন্ন ধরনের মানুষের সাথে পড়ে বড় হয় স্টুডেন্টসরা, 16টা দেশের বিভিন্ন কালচারের, তো একটা না বিভিন্ন ধরনের ডিফারেন্স ইন ওপিনিয়নের সাথে টলারেন্স গ্রো করে মানুষের, যেটা আমি আজকালকার অন্যান্য ইউথ, যখন ধরেন আমি বিভিন্ন রিক্রুটমেন্ট প্যানেলে যখন বসি মানুষকে চাকরি দেওয়ার জন্য, তখন আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখি যে অনেক ইয়াংস্টার্সরাই ফ্রেশ গ্র্যাজুয়েট খুব ব্রাইট, কিন্তু যখন আমি একটা তার মতামতের বাইরে একটা ডিফারেন্ট সিচুয়েশন তাকে দিয়ে দিলাম এবং খুব পুশ করলাম যে না এটাই সঠিক, তোমার কি মনে হয়, ওরা কিন্তু নিতে পারে না জিনিসটা। তো দের ইজ দিস রেজিস্ট্যান্স টুয়ার্ডস ডিফারেন্ট আইডিয়াস। তো এটা মনে হয় শিক্ষা ব্যবস্থার, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটু দেখা উচিত, যে যাতে ডিফারেন্স ইন ওপিনিয়নের প্রতি ইউথরা টলারেন্ট থাকে, তাহলে তাদের মাইন্ডটাও আরো ওপেন হয়। এবং অনেক কিছু দেখেন যে আজকাল আমাদের যে ভায়োলেন্স অথবা বিভিন্ন ক্ল্যাশ পয়েন্টগুলো, যেগুলো সিলি সিলি বিষয় অনেক ক্ল্যাশ পয়েন্ট হয়ে
অনেক বড় দুর্ঘটন ঘটছে, এগুলো হয়তো অ্যাভয়েড করা সম্ভব হবে এই টলারেন্সটা গ্রো করাতে পারলে। দৃষ্টি, আপনি বলছিলেন আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসেন, জি আমি যতদূর জানি আপনি গ্রাজুয়েট, আপনি জি। মাস্টার্স কমপ্লিট করেননি। সো আমাকে একটু বলবেন যে আপনি কোথায় আসলে রিক্রুটমেন্টের এই প্রসেসটার সাথে যুক্ত? আচ্ছা, সো বেসিক্যালি যেটা হয় হচ্ছে যে আমি যখন আপনি যেটা বলছিলেন যে ব্র্যাকে যখন চাকরি করছিলাম, তখনও আমি ব্র্যাকের ইন্টারভিউ প্যানেলসে বসতাম, বিকজ আমি একটা ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম দিয়ে ঢুকেছিলাম, যার কারণে আমি অলরেডি মিড ম্যানেজমেন্টে ডিপ্লয়েড হয়ে গেছিলাম 1 বছরের লিডারশিপ ট্রেনিংয়ের পরে। তো মজার বিষয়টা হচ্ছে যে ব্র্যাকের যে সিস্টেমটা, আপনার একটা ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার গ্রোথ এজন্য থাকে যে আপনার ক্যারিয়ার গ্রোথটা শিক্ষার ব্যবস্থার উপর অথবা শিক্ষা ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট কম, আপনার কম্পিটেন্সির উপর ডিপেন্ডেন্ট বেশি থাকে। আই থিঙ্ক ইটস অ্যান অ্যামেজিং মডেল, বিকজ আলটিমেটলি যে আপনি পুঁথিগত বিদ্যায় কি পড়েছেন ওইটা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগানো থেকে আপনি কতটুকু কম্পিটেন্ট ওইটার উপর জাজ করে আপনাকে একটা পজিশন দেওয়া অথবা আপনাকে একটা রোল প্লে করতে দেওয়া, দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট মেক্স লজিক্যালি মোর সেন্স। বাহ, আমার যে তরুণ বন্ধুগুলি আজকে জিপিএ 5 পায়নি বলে হয়তো মন খারাপ, তারা আজকে দৃষ্টিকে দেখে ইয়াং নাইটের মাধ্যমে শিখলো, গ্রাজুয়েট হয়েও হয়তো এমবিএ বিবিএ করা লোকজনকে চাকরি দেওয়ার মতো জায়গায় আজ দৃষ্টি বসে আছে, শুধুমাত্র নিজের ওই আগ্রহটা, ওই নিজের ওই জায়গাটা থাকলে আসলে নিজেকে তৈরি করা যায়। জিসাদ, আপনি কি মনে করেন? আমি দৃষ্টির সাথে সহমত প্রকাশ করছি জি। এই ব্যাপারে। আর আমি অভিনন্দন জানাচ্ছি সেই সকল শিক্ষার্থীদেরকে যাদের অপ্রত্যাশিত ফল তারা পেয়েছে, এবং যারা পায়নি মন খারাপ করার কিছু নেই। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সো ইটস জাস্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ট্রাই করে যাও আর নিজেকে ডেভেলপ করতে থাকো আপনারা, so that you can achieve your career goal later on. বাহ, অসাধারণ। দৃষ্টি, আপনি আপনি আমরা একটু কথা বলছিলাম এর আগে যে আপনি এডুকেশন সেল নিয়ে একটা কাজ করছেন, আমাদেরকে একটু বলবেন ছোট করে যে এই প্রজেক্টটা কি? আচ্ছা, তো এডুকেশন সেল যেটা নিয়ে কাজ করছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাইলট প্রজেক্ট এখনো। যে এইউডব্লিউ তো আসলে সোশিও ইকোনমিক স্টেটাস কোনোটা মাথায় না রেখে ট্যালেন্টেড মেয়েদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে এইউডব্লিউর মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে অনেক মেয়ে আছে যারা হয়তো এইচএসসি পাশ করার পর আর ইউনিভার্সিটি পড়াশোনা নিয়ে চিন্তাও করছে না, কারণ তাদের চিন্তারও বাইরে এই জিনিসটা বিভিন্ন লো ইনকাম কমিউনিটিতে অথবা মার্জিনালাইজ সোসাইটিতে। তো ওখানে এইউডব্লিউ এক একটা এডুকেশন সেন্টার খোলার চেষ্টা করছে, অথবা একটা পাইলট প্রজেক্ট চলছেও আমাদের, যেখানে হচ্ছে আমরা ফ্রি অফ কস্ট প্রি গ্রাজুয়েশন ফাউন্ডেশন কোর্স তাদেরকে করাচ্ছি আচ্ছা, ওখানে। তো এটা পাশ করে এরপরে সে রেডি হবে যে যদি সে এইউডব্লিউ তে অ্যাপ্লাই করতে চায় এইউডব্লিউ তে অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিশনের জন্য, সে যদি এই স্কিলটা কাজে লাগিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় ওইটার জন্য তার হেল্প হয়ে যাবে। বাহ, অসাধারণ। এটা এটা শুনে খুব ভালো লাগলো যে আপনারা এমন এমন প্রজেক্টে কাজ করছেন যেখানে আসলে শুধু নিজে বড় হওয়ার চেষ্টা নাই, যেখানে আসলে অন্য অনেকগুলো মানুষকে একই কাতারে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা শুনে খুব ভালো লাগলো। সো জিসাদ, আপনার কাছেও একটু জানতে চাই যে যখন আসলে ধরুন আপনি একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, আপনি একটি ভালো জায়গায় জব করছেন, আপনি একটা ভালো সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হচ্ছেন, সো আপনারা যখন আসলে জব ফিল্ডে ঢুকে যান, আপনাদের কি কোনো রকমের দায়বদ্ধতা তৈরি হয় যে এই যে আমরা বলে যাচ্ছি যে সমস্যাগুলির কথা নিয়ে শিক্ষা ব্যবস্থা বা তরুণ প্রজন্মের জন্য, ওদেরকে নিয়ে কি আপনাদের কাজ করার কোনো পরিকল্পনা থাকে বা ওদের জন্য কি কিছু করা হয়? আসলে এটা একটা ইউনিক সিচুয়েশন, এবং আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা এক একজনের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে বলতে চাই, ডেফিনেটলি আমি এটা নিয়ে কাজ করতে চাই, বা আমি অলওয়েজ কাউন্সিলিং করে থাকি আমার কলিগদের বা ছোট ভাই বোনেরা যখন ক্যারিয়ার অ্যাডভাইস চেয়ে থাকে, এগুলো বলা হয়ে থাকে। বাট দিন শেষে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে নেটওয়ার্কিং ইজ দ্য কি, অ্যান্ড অলসো মানে অ্যাভেলেবেল রিসোর্স যা আছে, আমার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি শুধু পড়াশোনা করবো তা না, আমি যে লেভেলে জব করছি শুধু ওটা না, ওটার বাইরে আমি সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছি, আমার বাইরে কি কাজ করতে যাচ্ছি, সেটাও আমাদের দেখতে হবে আর কি। সেই ইচ্ছা শক্তিটা থেকেই আসলে এগুলো ড্রাইভ করছে আমাদেরকে। বাহ, খুব সুন্দর বলছে। এবং দৃষ্টি, কি মনে হয় আজকে অনেকে শুনে আবার হয়তো একটু মন খারাপ করে ফেলতে পারে, হ্যাঁ আমি তো ইউডব্লিউর মতো একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, আমার কি হবে? আমি খুব ছোট ছোট করে বলতে চাই, আসলে প্রতিদিন যদি একটু নিউজ পেপারটা পড়ে কি হচ্ছে না হচ্ছে, যদি সেটা নিজেকে যদি আসলে গ্লোকাল ভাবে, লোকালি আসলে গ্লোবাল সব খবর টবর রাখা, সব কিছু মিলে যদি ছোট ছোট এই পরিবর্তনগুলো পাঠ্য বইটার পাশাপাশি যদি একটু গল্পের বই পড়া যেতে পারে। একটা সায়েন্টিস্ট, আমি আমার বাসায় রিসেন্টলি একটা ম্যাগাজিন দেখেছি বাচ্চাদের, কিশোর আলো নাম, কি হয় ওখানে খুব মজার মজার বিভিন্ন তথ্য কিয়া। থাকে। হ্যাঁ, কিয়া নাম, রাইট। সো আমার কাছে মনে হয় যে এই আগ্রহটাও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কোনোভাবে থাকতো যে হ্যাঁ একদিন শুধু গল্পের বইয়ের উপরই হোক না একটা ক্লাস, কিংবা আসলে নিজেকে জ্ঞান আহরণ করার জন্য একটা কিছু করা যেত অথবা হয়তো। ইফ ইউ অ্যালাউ মি আই উড অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সে যে যারা চিন্তা করছে এরকম,
তারা যদি চায় তারা কিন্তু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিজেরাই পাল্টে ফেলতে পারে। অ্যাবসলিউটলি। একটা ক্লাব খুলে ফেলে বললো যে আমি ইউথ ডেভেলপমেন্টের কাজ করব আমার Right. ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। টেক দ্য ইনিশিয়েটিভ, চেঞ্জ দ্য Absolutely. সিচুয়েশন। বসে থাকতে হবে কেন? সেটা আজ থেকেই শুরু হোক না, এই আজ ইয়াং থেকেই নাইট শুরু শুনে হোক। আজকে থেকে অনেকেই Exactly. ভাবুক না। বাহ, খুব ভালো লাগলো দৃষ্টি এই কথাগুলো শুনে। দৃষ্টি, আপনি চাইল্ড ম্যারেজ নিয়ে একটা প্রজেক্ট করছিলেন জি। বোধহয় আপনার পার্সোনাল, আমাদেরকে একটু বলবেন যে কি হচ্ছে আসলে এখানে? ওটা অ্যাকচুয়ালি আমার 1 বছরের একটা নিজের উদ্যোগে একটা প্রজেক্ট ছিল এবং যখন শুরু করি তখন আসলে কোনো কিছু মাথায় নিয়ে টার্গেট নিয়ে শুরু করা হয়নি। তো যেহেতু আমি যখন AUW তে কাজ করার আগে আমি যখন ব্র্যাকে কাজ করছিলাম তখন বাংলাদেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে। তো অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গায় আমাদের থাকতে হয়েছে ফিল্ড অ্যাটাচমেন্ট হিসাবে। এটা হচ্ছে খুবই ইউনিক একটা কনসেপ্ট ব্র্যাকের ইয়াং প্রফেশনাল প্রোগ্রামটার, যে আপনাকে রিয়েল বাংলাদেশ দেখার একটা সুযোগ করে দেয়। তো তখন গ্রাসরুট লেভেলে গিয়ে মনে হলো যে মানুষ আসলে কিন্তু একদমই অ্যাওয়্যার না যে কি কি রিজনে চাইল্ড ম্যারেজ হওয়া উচিত না। তখন আমি নিজের থেকেই আফটার অফিস আওয়ার্স একটা প্রজেক্ট শুরু করেছিলাম, যে গিয়ে গিয়ে মানুষকে বুঝাতাম একাই, অপরিচিত জায়গায় গিয়ে, এবং সবাই হা করে তাকিয়ে থাকতো, যে মানে ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে যে এই গ্রামের মানুষ না। তো একটা খুব কৌতূহল নিয়ে মানুষ শুনতে আসতো যে কি বলছে। তো তখন যেহেতু আই এম আ বায়োলজিস্ট বাই ট্রেনিং, তো তাদেরকে বায়োলজিক্যাল ফ্যাক্টরটা ধরে ধরে বুঝাতাম যে এই হলে কিন্তু যদি কম বয়সে গর্ভধারণ করে আপনার মেয়ে কিন্তু মরে যেতে পারে। তো আপনি কি চান আপনার মেয়ে মরে যাক? না। তাহলে কি করবেন? 18 বছর আগে বিয়ে দিবেন না। তো এরকম করে আমাদের অ্যাকচুয়ালি 1000 জন নারী, আমি যত জায়গায় ভিজিট করেছি 1007 জন অ্যাকচুয়ালি একটা ওথ সাইন করেছিল। এটা জাস্ট মানে আমার নিজের রাখার জন্যই স্মৃতি হিসাবে আমি একটা ওথ সাইন করিয়ে ফেলেছিলাম তাদেরকে দিয়ে, যে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দেবে না 18 বছরের নিচে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি যখন করছিলাম জিনিসটা নিজের ভালো লাগা থেকে করছিলাম, বিকজ মানুষের জন্য করতে চাচ্ছিলাম, এই জন্য করছিলাম। কখনো চিন্তা করি নাই যে আসলে মানুষ খুব সিরিয়াসলি নিয়ে জিনিসটা অ্যাক্ট করবে। কারণ আমি যখন একটা জায়গা থেকে এটা করে আরেক ডিস্ট্রিক্টে চলে গেলাম, আমার কাছে অ্যাকচুয়ালি বেশ কয়েকজন নারীর ফোন এসেছিল যে তারা তাদের মেয়েদের বিয়ে আটকাতে গিয়ে জামার মার পর্যন্ত খেতে হয়েছে। তো মানুষ অ্যাকচুয়ালি সিরিয়াসলি অ্যাক্ট করেছে জিনিসটাকে। তো মানুষ আসলে অ্যাক্ট করতে পারে না কারণ তার কাছে ইনফরমেশনটা নাই। তো এই ইনফরমেশনটা যদি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, অথবা যারা জানে তারা যদি তাদের পাশের বাসায় জানায়, অথবা পাশের বাসা থেকে পাশের বাসায় জানায়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই দেশের সবাই যদি কন্ট্রিবিউট একটু একটু করে কোনো ইনফরমেশনই কিন্তু মানুষের হাতের নাগালের বাইরে থাকার কথা না। বাহ, খুব সুন্দর করে বলেছেন, শুনেই খুব ভালো লাগছে। দৃষ্টি, ওয়াং ইয়ার্লের সাথে আপনার এক ধরনের সম্পৃক্ততা ছিল, সো আমাদের One Young একটু World। ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের সাথে একটু বলবেন যে সো ওয়ান ইয়াং ওয়ার্ল্ড হচ্ছে একটা ইউকে বেসড নট ফর প্রফিট, যেটা পৃথিবীর বিভিন্ন ইয়াং লিডার্সদেরকে একত্রে এনে প্রেসিং যে সোশ্যাল ইস্যুগুলা এগুলাকে সলভ করার জন্য কাজ করে, এবং বিভিন্ন ওয়ার্ল্ড লিডারদের অ্যাডভাইজিং এর আন্ডারে কাজ করে। যেমন ওয়ান ইয়াং ওয়ার্ল্ড কাউন্সিলর হিসেবে আমাদের আছেন নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ থেকে কফি আনান স্যার আছেন, ম্যারি রবিনসন আছেন। তো ওই সংগঠনের এশিয়া 1 যে রিজনটা 7টা দেশ জুড়ে, এটার আমি রিজনাল কোঅর্ডিনেটিং অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। তো এশিয়ার 7টা দেশের বিভিন্ন ইউথ লেড প্রজেক্টগুলো যারা আছে তারা একে অপরের সাথে কোনো পার্টনারশিপ করতে চাইলে বা লিঙ্কেজ করতে চাইলে এটার ফ্যাসিলিটেটিং এর কাজটা আমি করছি। তো আপনার পরিচিত যদি এমন কেউ থাকে যে অন্য জায়গায় অন্য কোনো দেশে স্কেল আপ করার চেষ্টা করছে এবং তার সাথে রিলেটেড প্রজেক্ট খুঁজছে, তাহলে পুট দেম ইন টাচ উইথ মি, আইল হেল্প দেম। বাহ, ইয়াং নাইটে তো তরুণদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, এবং আমি নিশ্চিত যে তরুণরা আসলে এটা শুনে খুব খুশি হবে এবং নিশ্চয়ই যোগাযোগ করবে। আমরাও চাইবো তরুণরা আসলে ইয়াং নাইটের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে যেন তাদের আসলে লক্ষ্য। কিন্তু আমাকে একটা বলেন, জিসরাত এবং দৃষ্টি দুজনের কাছেই আসলে জানতে চাই, এই যে আপনারা একটা ভালো জায়গায় হয়তো জব করছেন, আপনি এই যে দেশের বাইরে কাজ করছেন, বিভিন্ন জায়গায় নিজেকে বিকাশ করার সুযোগ পাচ্ছেন, এই সুযোগটা আপনাদের এই নিউজটা বা এই অপরচুনিটি অ্যাক্সেস করাটা আমার চাঁদপুরের যেই বন্ধুটা আজকে ইয়াং নাইট দেখছে কিংবা পঞ্চগড় থেকে যে দেখছে, সে কিভাবে আসলে অ্যাক্সেসটা করতে পারে? আমার কাছে মনে হয় যে বিভিন্ন ওয়েবসাইটস আছে, আই থিঙ্ক জিশরাত আপু উড অ্যাগ্রি, বিভিন্ন ধরনের ইউথদের অপরচুনিটি নিয়ে কাজ করে এরকম কিন্তু অনেক ওয়েবসাইটস আছে, এবং আমার কাছে মনে হয় বিভিন্ন সরকারিভাবেও জানানো হয় বিভিন্ন স্কুল কলেজে যে কি কি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বলেন বা এরকম কি ধরনের ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রামস আছে, কম্পিটিশন আছে, এগুলো নিয়ে কিন্তু প্রচার করা হয়। তো আমার যেটা মনে হয় নিজের চোখ কান খোলা রাখা এবং একটু কষ্ট করে ঘেটে দেখা ইন্টারনেট, কারণ ইন্টারনেট এখন বাংলাদেশে সবার হাতের নাগালে আছে, একটু ঘেটে দেখা, কারণ কষ্ট না করলে আসলে ফল মিলবে না। সেটাই। জিসাদ, আমরা শেষের দিকে আছি, আপনার কাছে একটু শুনতে চাই কি হবে আমার তরুণ বন্ধুদের, কিভাবে তারা আসলে আপনাদের মতো বিভিন্ন ভালো জায়গায় নিজেকে বিকাশ করার সুযোগ পাবে?
ওকে, অপরচুনিটি হলো যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, বিশ্ব ইন্টারনেটের কথা বলছি, আমি প্রিন্টিং মিডিয়ারও অবদান বলবো আছে সেক্ষেত্রে। সো চোখ কান খোলা রাখা ডেফিনেটলি, আর যে ইন্ডাস্ট্রিতে বা যে ক্যারিয়ার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সেখানে ফোকাস হয়ে থাকা, আনলেস দেয়ার ইজ এ চেঞ্জ ইন প্ল্যান ডেফিনেটলি। আর সময় মতো নেটওয়ার্কিং, এবং সময় মতো সময় থাকতে সুযোগের অভাবে অনেকেই আমাকে বলে থাকে যে হ্যাঁ আমার তো এখন বয়স নেই, আমি এটা করতে পারছি না, তোমাদের মতো ইয়াং হলে হয়তো বা আমি অপরচুনিটি যেতে পারতাম, আমার পড়াশোনা আরো বেশি করার ইচ্ছা ছিল, বাট আমি এখন এখন পারছি না, অনেক লায়াবিলিটিস কমিটমেন্ট চলে আসে। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ওয়ান অফ দ্য থিংস আই এম মানে এখন চ্যালেঞ্জ ফেস করছি রাইট নাও। স্টিল প্রায়োরিটাইজিং কমিটমেন্ট ইজ এ বিগ ইস্যু ফর মি, সো ওয়ার্ক অন দোজ ইস্যু, সর্টিং থিংস আউট। তো আর ব্রেন ড্রেন একটা বলেছেন মজার বিষয়, বাট নিজেদেরকে যদি আমরা নিজেরা গ্লোবাল সিটিজেন হিসেবে স্টাবলিশ করতে পারি আমরা পৃথিবীর জন্য কাজ করছি, প্রবলেম সলভ করার জন্য কাজ করছি, তাহলেই ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি সবাই মিলে, সেটাই আমার মেসেজ তরুণদের জন্য। বাহ, খুব সুন্দর বলেছেন জিসাত, ধন্যবাদ। দৃষ্টি, আমরা শেষের দিকে আছি, সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ভবিষ্যতের পরিকল্পনা কি, এবং আমরা একদম শেষ 30 সেকেন্ডে আছি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সবার কাছে শিক্ষা আছে এবং সবাই এম্পাওয়ার্ড অ্যান্ড সিকিউরড ফিল করছে। সো এই বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করে যাব, আশা করি কোনো না কোনো একদিন এমন একটা বাংলাদেশ হয়তো পাবো। বাহ, খুব সুন্দর বলেছেন। আপনার সাথে সুর মিলিয়েই আসলে বলতে চাই যে নিশ্চয়ই হবে। সো ধন্যবাদ জিসাত হাসান আপনাকে, এবং তানজিলা মজুমদার দৃষ্টি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম জিসরাত এবং তানজিলার সাথে, ভীষণভাবে আসলে উদ্দীপনা পেলাম, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা আসলে পরিবর্তনের আশায় বসে আছি, আমার শিক্ষা ব্যবস্থা ভালো না, দেশের এই ব্যবস্থা, আপনি হন না সেই পরিবর্তন, আপনি শুরু করুন, আজ থেকেই শুরু হোক। আপনি যেখানে সমস্যা দেখছেন সেটাকে সলভ করার জন্য আসুন কাজ করি। চলুন আমি থেকে আমরা হয়ে যাই, সুন্দর এক বাংলাদেশ গড়ি সবাই মিলে একসাথে। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।